তো আমি এখন আছি পরাধীন ভারতের বাংলার রাজধানী মুর্শিদাবাদে। এটাই ছিল সেই মুর্শিদ কুলি খান নগরী মুর্শিদাবাদ, যার আগের নাম ছিল মকসুদাবাদ, যেটা 16 শতকে মুঘল সম্রাট আকবর প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু 1704 সালে মুর্শিদ কুলি খান ক্ষমতায় এলে ঔরঙ্গজেবের নির্দেশে তৎকালীন বাংলার রাজধানী বাংলাদেশের ঢাকা থেকে স্থানান্তরিত করে এই মুর্শিদাবাদে আনা হয়, আর নবাব মুর্শিদ কুলি খান নামানুসারে নাম রাখা হয় মুর্শিদাবাদ। কিন্তু 1757 সালে পলাশির যুদ্ধে ইংরেজরা সিরাজদৌল্লাকে পরাজিত করে বাংলাকে মোগলদের কাছ থেকে কেড়ে নিয়ে বাংলায় শাসন করতে শুরু করে। ঐতিহাসিক এই শহরে রয়েছে অনেক স্থাপত্য আর অনেক পুরনো ইতিহাস। তো আজকে আমি এই ঐতিহাসিক শহরের বেশ কিছু জায়গায় যাব, আর সেই সব জায়গাগুলোর হিস্ট্রি সম্পর্কে নিজেও জানবো আর তোমাদেরকেও জানাবো। কিন্তু তার আগে দেখুন, আপনি মুর্শিদাবাদ এসেছেন, আর মুর্শিদাবাদ এসে যদি আপনি ঘোড়ার গাড়িতে না চলেন তাহলে কিসেই বা চললেন। তো আমি এখন আছি ঘোড়ার গাড়িতে। এই যে দেখুন, মুর্শিদাবাদে আসলে ঘোড়ার গাড়িতে চড়াটা কিন্তু কম্পালসারি, তাই ঘোড়ার গাড়ি করেই চলে আসি মুর্শিদাবাদের মেন অ্যাট্রাকশন হাজারদুয়ারি প্যালেসের সামনে। তো স্টেশন থেকে ঘোড়ার গাড়িতে করে চলে আসলাম হাজারদুয়ারির পেছন দিকটাতে। এই যে হাজারদুয়ারির পেছন দিকটা, এই যে আমাদের ঘোড়ার গাড়ি ছিল এটা, আর এখানে অলরেডি ঘোড়ার গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এইদের সামনে একটা গেট আছে, সামনে গেট আছে নাকি? টিফিন টাইম ভেতরে ঢুকতে হবে না। এখানে এসে জানতে পারি হাজারদুয়ারি প্যালেস এখন টিফিন টাইমের জন্য বন্ধ থাকতে পারে। আচ্ছা আচ্ছা। আর এই মুর্শিদাবাদে হাজারদুয়ারি প্যালেস ছাড়া রয়েছে আরও বেশ কিছু জায়গা। তার মধ্যে রয়েছে এই জীবন্ত কবর, যেখানে নাকি একজনকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। এছাড়া রয়েছে এই সুড়ঙ্গ পথ, যে সুড়ঙ্গ পথ নাকি ভাগীরথী নদী পর্যন্ত যায়। এছাড়া রয়েছে একসাথে 1100টা মানুষের কবর। তো এখানে ভেবেছিলাম আমি ব্রেকডাউন করে করে দেখবো, কিন্তু একটা দাদা বলছে যে একটা কাজ করো, তুমি টোটোটা রিজার্ভ করে নাও, তো মোটামুটি ভালোভাবে করে দেখাতে পারো। বলো কি কি আছে তোমাদের ব্যাগেজের মধ্যে? চিড়িয়াখানা, কাঠগোলা বাগান, প্যালেস, জগৎসের বাড়ি, রাজবাড়ি, আখড়া, মির্জাফর বাড়ি, আগস্ট কবর, জীবন সমাজ। তারপরে পুরো আপনার কামানটা এখানে আছে, আর মতিঝিল খোঁজবাগটা গেলে নৌকো যেতে পারবে। আচ্ছা আচ্ছা, ওটা না গেলে এগুলো হচ্ছে এগুলো দেখি আপনি লাস্টে নাম দেবো হাজার। যার সময় হচ্ছে আপনার 2 ঘন্টা লাগুক, 2.5 ঘন্টা লাগুক, 1.5 ঘন্টা সময় হচ্ছে আপনার। তো প্রথমে ভেবেছিলাম যে ব্রেকডাউন করে করে দেখবো, কিন্তু দাদা বলছিল যে এটা টোটো তোমরা রিজার্ভ করে নাও, তাহলে মোটামুটি চেনার তো না, তাহলে বেশ দেখতে সুবিধা হবে, সব কিছু গাইড ফাইড করে দেবে। তো ভাবছি টোটোটাকে রিজার্ভ করে নেবো, টোটোটাকে রিজার্ভ করে তারপরেই ঘুরি। তাই তো একটা টোটো রিজার্ভ করে টোটোতে উঠে পড়ি। তো আজ ধরে এখানে একটা ঘোড়ার গাড়ি করে আসলাম, তো এসে এখানে একটা দাদার কাছে টোটোটা রিজার্ভ করলাম। রিজার্ভ করে তারপরে যে যে জায়গাগুলো আছে সেখানে সেখানে ঘুরবো। এই যে টোটো করে যাচ্ছে এখন। কোথায় নেই যে ফার্স্ট বলছে কোথায়, তাহলে প্রথমে এখন কোথায় যাবো? কাঠগোলা বাগান। তারপর টোটো করে চলে আসি কাঠগোলা বাগান বাড়িতে। প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছি ওই যে ওটা তো বাগান বাড়ি, বুঝতে পারছি। এদিকে একটা জিনিস রয়েছে, এদিকে একটা জিনিস রয়েছে। যাবোটা কোন দিকে? এদিক না এদিক? ডান দিক থেকে শুরু করি, এর ভেতরে যাই। আচ্ছা, এটা চিড়িয়াখানা মনে হয়, থিঙ্ক পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই যে সেখানে রঙিন মাছ টাছ রয়েছে। চীনের লেডি আমহাস্ট, এটা চীনের লেডি আমহাস্ট। খেতে ব্যস্ত এখন। আর সবাই এদিকে একটা জিনিস রয়েছে, কি জিনিস এটা? কোন টাইম বেড ভিতরে ঢুকিয়ে দিই। হ্যাঁ, দেখা যাচ্ছে না কি এটা রয়েছে। এটা এখানে লেখাও তো নেই, এটা পাখিটা কি হবে, বাট লেখা টেখা নেই এখানে, নামটা বলতে পারলাম না। যার এখানে রয়েছে অস্ট্রেলিয়ান কাকাতুয়া পাখি, এর নিচে লেখা আছে এখানে অস্ট্রেলিয়ান কাকাতুয়া। তো মোটামুটি চিড়িয়াখানা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র পাখি টাকি রয়েছে, আর কিছু মাছ টাছ রয়েছে, জলে ছাড়া রয়েছে, আর অ্যাকোরিয়ামে কিছু পাখি টাকি রয়েছে, এইসবই রয়েছে। এটাতে টাইম ওয়েস্ট করলে হবে না, আরও অনেক জায়গা আছে দেখার। তবে সামনে এই জিনিসটা রয়েছে, এই জিনিসটা দেখেই যাই, তারপরে এই দিকটাতে যাবো। এই যে সুড়ঙ্গ পথ, এটা হলো একটা সুড়ঙ্গ পথ। এটার একটা হিস্ট্রি আছে, যেটা
বাগানবাড়িটা ভেতরে ঢুকলাম, বাট ভেতরে ক্যামেরা তো পুরোপুরি বারণ। তবে ভেতরে সেই পুরনো জিনিসপত্র রয়েছে। একটা খাট দেখলাম বিশাল উঁচু, খাটের একটা ছবি তুলে নিয়েছি আমি লুকিয়ে, ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাবে, জাস্ট দেখো। আর তাছাড়া পুরনো জিনিসপত্র ছিল, সেই কি বলবো, ডাইনিং টেবিল ছিল, কিছু কিছু আয়না ছিল, জিনিসপত্র ছিল, এসবই ছিল। এই যে বাগানবাড়িটা 1780 সালে এই কাঠগোলা বাগানবাড়ি প্রতিষ্ঠা করেন লক্ষ্মীপদ সিং। এই বাগানবাড়ির মেন বিল্ডিংটি বর্তমানে আজ একটি মিউজিয়াম। এই বাগানবাড়ির ভেতরে দেখার মতো রয়েছে একটি চিড়িয়াখানা, একটি হনুমান মন্দির, একটি জৈন মন্দির, একটি বিশাল কুয়ো আর এই বৈঠক মঞ্চ। এছাড়া এই বাগানবাড়ির মূল আকর্ষণ হলো এই সুড়ঙ্গ পথ। শোনা যায় এই সুড়ঙ্গ পথ দিয়ে নবাব ও তার পরিবারের সদস্যরা ভাগীরথী নদী, জগৎ শেঠের বাড়ি, হাজারদুয়ারি পর্যন্ত যেতে পারতেন। এছাড়া শত্রু হামলায় এই সুড়ঙ্গ তাদেরকে পালাতেও সাহায্য করত। এই সুড়ঙ্গের সাথে ভাগীরথী নদীর সংযোগ থাকায় ভাগীরথী নদীর জল ঢুকে এই সুড়ঙ্গ পথ অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে। কাঠগোলা বাগানবাড়ি দেখা ফার্স্ট ডেস্টিনেশন কমপ্লিট। তো এবার দেখি টোটো কাকা কোথায় আছে, তারপরে যাবো নেক্সট ডেস্টিনেশনে। এই যে গেট। তারপরে কাঠগোলা বাগানবাড়ি দেখে আবার টোটোতে উঠে পড়ি। তখনই এই দাদা আমাকে বলছিল এখন আমাকে নিয়ে যাবে এমন একজনের বাড়ি যিনি তখনকার সময়ের এমনই একজন ধনী ব্যক্তি ছিলেন, যিনি নবাব সিরাজদৌল্লাকে, ইংরেজদেরকে পর্যন্ত টাকা ধার দিতেন। তো আমার প্রথম ডেস্টিনেশন কাঠগোলা বাগানবাড়ি দেখা কমপ্লিট। এবার যাব সেকেন্ড ডেস্টিনেশন। এবার কোথায় যাবো? জগৎ শেঠের বাড়ি। তো এবার যাবো হচ্ছে জগৎ শেঠের বাড়ি, ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো প্রথম ডেস্টিনেশন কাঠগোলা বাগানবাড়ি দেখে আসলাম হচ্ছে জগৎ শেঠের বাড়ি। এই যে জগৎ শেঠের মিউজিয়াম করা রয়েছে এখন। এই যে জগৎ শেঠের মিউজিয়াম। তো যাই, আই থিঙ্ক এখানেও টিকিট আছে, প্রবেশ মূল্য দেওয়ার তো রয়েছে। এই যে ভেতরে গেট। তারপর টিকিট কেটে টিকিট চেক করিয়ে ভেতরে ঢুকে পড়ি। চেক করে কমপ্লিট। আর যেখানে সেই শ্বেত পাথরের বেশ এটে রয়েছে ভেতর দিকটাতে। যে সেই পলাশির যুদ্ধে সেই চিত্র যেগুলো ছোটোবেলায় বইতে পড়েছিলাম, সেই লোহার চেয়ার টেয়ার রয়েছে সব। যে হাউস অফ জগৎ শেঠ, প্রবেশ পথ এখান দিয়েই রয়েছে। ভেতরে তো সামনের দিকটাতে কতগুলো জিনিস ছিল, বাট ওখানে ক্যামেরাতে অ্যালাউ নেই। আর এখানে উপরে ওঠার একটা পথ রয়েছে, এই যে ছোটো ছোটো সিঁড়ি দিয়ে, সিঁড়িটা দিয়ে উপরে উঠবো। বাপরে, যা সিঁড়িগুলো দেখো কতটা সরু সরু জায়গা। উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, কয়েকটা বেশ আয়না ফায়না ছিল, আর কয়েকটা সেই বস্ত্র ছিল, এই কটাই। আবার সিঁড়ি দিয়ে নেমে গেলাম, কমপ্লিট। এখানে একটা দেখা যাচ্ছে মাটির তলায় গুপ্তঘর, মাটির তলায় গুপ্তঘর। দেখা যাক এর ভেতরে কি আছে। এই গুপ্তঘরে আমার সানগ্লাস কাজ করবে না মনে হচ্ছে। এখানেও সেই লেখা ছবি তোলা নিষেধ, কোনো অ্যালাউ নেই এখানে ছবি তোলার। ক্যামেরাটা বন্ধ করতে হবে। যে ঘরটাতে ওখানে সব মাটি, চীনামাটি জিনিসপত্র রয়েছে। আর আবার সিঁড়ি দিয়ে উপরে উঠছি, দেখি আবার উপরে কি আছে। এই যে এখানে সব, এখানে বেশিরভাগ জায়গায় সব ভেতরে পুরনো জিনিসপত্র সব ক্যামেরা করা বারণ। আর এদিকে একটা রয়েছে গুপ্ত সুড়ঙ্গ পথ, এর ভেতরটাও ঢুকবো। এখানেও সেই লেখা উপরে, ভেতরে ছবি তুলবেন না। দেখ কতদূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়। এখানে একজনের মূর্তি টাইপের রয়েছে, সিঁড়ি, সুড়ঙ্গ পথ। ভেতরে ঢুকে একটা আয়না দেখতে পেয়েছি। এখানে সব বেশিরভাগ জায়গায় সব একটা করে আয়না ছিল। এখানে একটা আয়না রয়েছে, বিশাল গরম। এখানে লেখা আছে চিৎকার করা নিষেধ। জগৎ শেঠ ছিলেন তখনকার সময়ের একজন ধনী ব্যক্তি, যিনি ইংরেজদের, নবাব সিরাজদৌল্লাকে টাকা ধার দিতেন। তাহলে তার সম্পত্তির পরিমাণ কতই না ছিল। জগৎ শেঠ একটা উপাধি, তখনকার সময়ের ঐশ্বর্যশালী ব্যক্তিদের এই উপাধি দেওয়া হতো। তখনকার সময়ের বাংলার একজন শ্রেষ্ঠ ধনী ব্যক্তি ছিলেন তিনি। তার আসল নাম ছিল মহাতব চাঁদ। এই বাড়িটি বর্তমানে আজ একটি মিউজিয়াম। ভেতরে তো ক্যামেরা পুরোপুরি বারণ, তবে ভেতরে ছিল পুরনো কিছু ব্যবহৃত জিনিসপত্র, বিভিন্ন অস্ত্রশস্ত্র, বিভিন্ন আসবাবপত্র, এই সব। ভেতরে ঘোরা কমপ্লিট হয়ে গেছে। মানে বেশিরভাগ সব ভেতরে ঘরগুলোতেই ক্যামেরা পুরোপুরি বারণ। বাইরে থেকে যা ছবি তোলো, যা খুশি তোলো, ভেতরে কোনো অ্যালাউ নেই। এই যে জগৎ শেঠের মিউজিয়াম। শেষমেশ এই দোকান থেকে একটা জলের বোতল কিনে জল খাচ্ছি। কিন্তু টোটো
দাদাকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল, ফোন করতে হবে। যে পুরোটা একটা ইয়ে। তারপর আবার টোটো করে চলে আসি নসিপুর রাজবাড়িতে। তো জগৎ শেঠের বাড়ি দেখে চলে এসেছি নসিপুর রাজবাড়িতে। এই যে আমার সামনে নসিপুর রাজবাড়ি, আর এখানে কিছু এই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে লেখা আছে। এই যে তোমরা পজ করে দেখে নিতে পারো নসিপুর রাজবাড়ি। মানে এই রাজবাড়িতে ঢুকতে না ঢুকতে গার্ড চেপে ধরছে, ঠিক আছে, বলছে আমাকে 50 টাকা দিন, আমাকে 30 টাকা দিন, আমি সব কিছু বুঝিয়ে দেবো, এই করে দেবো সব। এটা হচ্ছে 200 বছর পুরনো ছবি হীরাবাইয়ের, 20 বছরের পুরনো ছবি। এনারা বলছে কাঠের পেছন পেছন থাকতে হবে, তাহলে সব কিছু জানা যাবে, এটাই সিক্রেট। ভেতরে ঢুকে একটা মন্দির পেয়েছি, এটা হচ্ছে রামচন্দ্র দেবের মন্দির। এই যে ভেতরে রয়েছে, আর এখানে রয়েছে ওই গাইড বলছিল, শুনে নিয়েছি আমি, এটা বলছে যে এটা পঞ্চম রাজা আর কি, এই যে রাজা ছিল তার মানে পঞ্চম পুরুষ আর কি, পঞ্চম পুরুষের রাজা আর রানীর ছবি। এই যে, আর এখানে রয়েছে রাজা উদমন্ত সিংহ দ্বারা, যেটা 1793 সালে স্থাপন করা হয়েছে। এটা রয়েছে এখানে একটা আয়না, চায়না, আর এদিকে একটা প্রবেশদ্বার রয়েছে। আর এই রাজবাড়ির মন্দিরের এখানেও জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। এই যে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, মূর্তি রয়েছে 3টে। মানে এদিকটা মন্দিরের পোর্শনটা, ঠিক আছে, রাজবাড়ির মেন দিকটা মানে সামনেটা, এদিকটা সব মন্দিরই রয়েছে, আর এদিকে সব ঠাকুর ঠাকুর রয়েছে, সব কিছু সব ঠাকুর এখানে। তো ভিতরে পোর্শনটা মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। ভেতরটা বেশিরভাগ সব মন্দিরই ছিল, আর মেন যে রাজবাড়ির এই যেটা, এবার এর ওপরটা উঠবো। এদিকে রয়েছে একটা উপরে যাইবার পথ। এই যে রাস্তা, ভেতরে খুব একটা বেশি কিছু নেই। আর এই যে সিঁড়িতে যাইবার পথ, সিঁড়িতে গিয়ে দেখতে হবে উপরে কী আছে। তবে এখানে একটা বাথটাব রয়েছে, আর এখানে ভেতরটাতে কিছু জিনিস, একটা কুকুর শুয়ে আছে, ঠিক আছে, এখানে এই যে কুকুর শুয়ে আছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। নসিপুর এই প্রাসাদটি 1865 সালে রাজা কীর্তিচন্দ্র সিং বাহাদুর নির্মাণ করেছিলেন। এটি ছিল দেবী সিং এর দরবার, যিনি ব্রিটিশ সময়কালে একজন কর সংগ্রাহক হিসাবে বিখ্যাত ছিলেন। এই রাজবাড়ির ভেতরে দেখার মতো রয়েছে মন্দির দালান, নহবতখানা, পুরনো প্রাসাদের ধ্বংসাবশেষ, এছাড়া তখনকার আমলে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, আসবাবপত্র, এই সব সবই তো ঠিকঠাক ছিল, কিন্তু আমার এই মাইকটার না, এটা উপরে সেই ফিল্টার থাকে, ওটা পড়ে গেছে কোথায়, আই থিঙ্ক টোটো থেকে বের করার সময় পড়ে গেছে। কপাল কপাল সবই কপাল। তখনও পর্যন্ত বেশ কয়েকটা জায়গা ঘুরে নিয়েছি, কিন্তু তখনও আমি সেই জায়গাটা এখনো দেখিনি যেখানে জীবন্ত কবর রয়েছে, যেখানে 1100 মানুষের কবর রয়েছে। ওই জায়গাগুলোতে কখন নিয়ে যাবে সেটা জানতে চাইলে দাদা জানায় আরেকটা জায়গা দেখানোর পর ওখানে নিয়ে যাবে। দাদাকে জিজ্ঞাসা করেছি কোথায় যাবো, এখন কোথায় যাচ্ছি? মির্জাপুরের বাড়ি। এবার যাবো মির্জাপুরের বাড়ি, সেই বিশ্বাসঘাতক সেই মির্জাপুর। এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, এবার যাবো মির্জাপুরের বাড়ি। তো এটা হলো মীর জাফরের প্রাসাদ। ইতিহাসের পাতায় মীর জাফর এক বিশ্বাসঘাতকতার চরিত্র। পলাশীর যুদ্ধের ইতিহাস জানা থাকলে তো মীর জাফরের কুকীর্তির কথা আমরা সবাই জানি। সেই বিশ্বাসঘাতক মীর জাফরের প্রাসাদ এটাই ছিল, যে প্রাসাদটি নিমক হারাম দেউরি নামে পরিচিত। এই প্রাসাদটি আজ পুরোই ধ্বংস হয়ে গেছে, শুধু এই প্রাসাদের প্রবেশদ্বারটি আজ রয়েছে। বর্তমানে এই বাড়ির ভেতরে শুধু একটা মসজিদ করা। একটা বাড়ির ভেতরে একটা মসজিদ টাইপের রয়েছে। এবার দাদা নেক্সট কোথায় নিয়ে যান? এবার নেক্সট কোথায় যাবো? মির্জাফরের পরিবারের এদিকে একটা সমাধি, মির্জাফরের পরিবারের সমাধির ওখানে নিয়ে যাচ্ছে। তারপর মির্জাফরের বাড়ি দেখে চলে আসি মির্জাফর ও তার পরিবারের 1100টা কবরস্থানে, যেখানে রয়েছে মির্জাফর, মির্জাফরের 4 ছেলে ও মির্জাফরের বংশধরদের 1100টি কবর। এখনো পর্যন্ত যে স্থান দেখার জন্য আর যে জায়গাটা সম্পর্কে জানার জন্য কৌতূহলী ছিলাম, সেখানে ফাইনালি চলেই এলাম। তো এখানে জীবন্ত কবরে একটা এসছি, আর এই যেখানে প্রবেশ পথ নিচে,
যে কবরটার নিচে রয়েছে, ঠিক আছে, এই যে কবরটা রয়েছে এটা নিচে কবরটা, আর ওঠার যে উপরে রাস্তাটা সেটা এই যে সিঁড়ি দিয়ে, মানে কবরটাকে ডিঙিয়ে উঠতে হবে ওপরে। মানে এখানে যার কবরটা রয়েছে তিনি শেষ বয়সে অনেক পাপ করেছিলেন, অনেক খারাপ কাজ করেছিলেন, তো ওই জন্য শেষ বয়সে সেই পাপের ভাগীদার না হতে তিনি কবরটা এভাবেই মানে করা হয়েছিল, তাকে ডিঙিয়ে যাতে সবাই তার কবরের উপর দিয়ে ডেঙালে পরে তার যাতে পাপটা একটু কম হয়। এখানে কিছু লেখা ছিল, সব মুছে গেছে। তো এটা হলো আজিমুন্নেসা বেগমের জীবন্ত কবর। শোনা যায় আজিমুন্নেসা বেগম ছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁর কন্যা। শোনা যায় তিনি শেষ বয়সে ভয়ঙ্কর রোগে আক্রান্ত হন। বিভিন্ন জায়গা থেকে নামি দামি ডাক্তার কবিরাজ দেখিয়েও তার রোগ সারেনি। তবে শেষমেশ এক কবিরাজ তাকে নির্দেশ দেন তিনি যদি 3 বছরের নিচে শিশুদের লিভার বা যকৃৎ দিয়ে এক ওষুধ খান তাহলে নাকি তিনি তাড়াতাড়ি সেরে যাবেন। সেই মতোই বিভিন্ন গ্রাম থেকে 3 বছরের কম শিশুদেরকে হত্যা করে তাদের লিভার বা যকৃৎ এনে দিতেন, আর সেই লিভার দিয়ে আজিমুন্নেসা বেগম ওষুধ খেতেন। কিছুদিন পর নবাব মুর্শিদ কুলি খাঁ এই ঘটনা জানতে পেরে তার কন্যাকে এখানেই জীবন্ত কবর দেন এবং তার কবরের ওপর দিয়ে ওঠার সিঁড়ি করে দেন, যাতে এখানে নামাজ পড়তে আসা মানুষজন তার কবর ডিঙিয়ে যেতে পারে, এতে নাকি তার পাপ কমবে। এমনই একটা ঘটনা এখানে লোকমুখে প্রচলিত। তো আমাদের জীবন্ত কবর দেখা কমপ্লিট। তো এবার আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি এবার? হাজারদুয়ারি যাচ্ছে এবার। এটাই লাস্ট নাকি? তো ট্যুর প্যাকেজের মধ্যে এটাই হচ্ছে লাস্ট, মানে টোটোর পুরো ঘুরিয়ে দেখানোর প্যাকেজের মধ্যে হাজারদুয়ারি হচ্ছে লাস্ট। তো এই মুর্শিদাবাদ এসে মুর্শিদাবাদের মেইন অ্যাট্রাকশন যেটা সেটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস। তো আমি এখন দাঁড়িয়ে আছি হাজারদুয়ারির সামনে, এই যে আমার পেছনে হাজারদুয়ারি। ব্রিটিশ যুগে বাংলার এক ঐতিহাসিক নিদর্শন হলো এই হাজারদুয়ারি প্যালেস, যে প্যালেসটির পূর্ব নাম ছিল বড়াকঠি। 3 তলা বিশিষ্ট এই প্যালেসে রয়েছে 1000টি দরজা, যার মধ্যে 900টি আসল দরজা আর 100টি নকল দরজা। এত বড় প্যালেস বর্তমানে আজ একটি মিউজিয়াম, যার ভেতরে রয়েছে আগেকার দিনের পুরনো জিনিসপত্র, আসবাবপত্র, অস্ত্রশস্ত্র, যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, এইসব, যেটা 1837 সালে নবাব হুমায়ুন ঝা প্রতিষ্ঠা করেন। এছাড়া এই হাজারদুয়ারি প্যালেসে উল্টো দিকে রয়েছে ইমামবাড়া, আদিনা মসজিদ আর এই ক্লক টাওয়ার বা ঘড়িঘর, যে ঘড়িটি 1847 সালে ফিরাদুন ঝা লন্ডন থেকে এনেছিলেন। আর ছিল এই কামান, যেটার নাম বাচ্চাবলী কামান। এই কামানেরও এমন নাম হওয়ার পেছনে রয়েছে লোকমুখে প্রচলিত এক ইতিহাস, যেটা হলো শোনা যায় এই কামানের গোলা বারুদ ফাটানোর আওয়াজ এতটাই তীব্র ছিল যে 1 কিলোমিটারের মধ্যে যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট ছিলেন তারা সবাই বাচ্চা প্রসব করে ফেলেন এবং তারা মারা যান। তারপর থেকেই এই কামানের নাম হয়ে যায় বাচ্চাবলী কামান। অনেকেই মনে করেন এই প্যালেস নবাব সিরাজদৌল্লা তৈরি করেছিলেন, কিন্তু না, এই প্যালেস নবাব আমলের পরে হুমায়ুন ঝা প্রতিষ্ঠা করেন। নবাব সিরাজদৌল্লার প্রাসাদ হিরাঝিল প্রাসাদ আজ ভাগীরথী নদীর তলায় তলিয়ে গেছে। তো হাজারদুয়ারি প্যালেস ঘোরা কমপ্লিট। তো সব জায়গার মতনই এখানেও সেই ভেতরে কোনো রকম ক্যামেরা করা বারণ, তবে কিছু কিছু জিনিস আমি গুগল থেকে ট্রাই করবো দেখানো তোমাদেরকে, সেগুলো আমি ফুটেজ দিয়ে দিচ্ছি। আর এই তো মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে মুর্শিদাবাদের যা যা আছে বলতে অনেক কিছুই আছে, বাট কিছুটা আই থিঙ্ক দেখা কমপ্লিট করেছি। তবে আরেকটা জায়গায় যাব, তো সেটা জন্য যেতে হবে আমাকে স্টেশনে। তো আমি এখন যাবো স্টেশন থেকে টোটো ধরে ওই জায়গাটা যাবো, কারণ ওটা স্টেশনের ওই পারটাতে পড়ে। তো হাজারদুয়ারি প্যালেস থেকে বেরিয়ে একটা টোটো উঠে পড়েছি। তো এবার যাচ্ছি হচ্ছে কাটরা মসজিদ। তো আমি এখন আছি কাটরা মসজিদের সামনে, এই যে আমার সামনে রয়েছে কাটরা মসজিদ, এই যে। আর এখানে কিছু লিখে দেওয়া আছে ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ সম্পর্কে, এটা তোমরা স্কিপ করে পড়ে নিতে পারো। এটা অ্যাকচুয়ালি ওই দিককার প্যাকেজের মধ্যে পড়ে না, ঠিক আছে, ওরা এটার কথা অনেকে জানে না। এটা একটা সাইডে, এটা আমি একটা জায়গায় দেখেছিলাম, তো ওই জন্য এই জায়গাটাতে আসলাম। তো এটাতে আসতে গেলে তোমরা স্টেশনে এসে স্টেশন থেকে আলাদা করে টোটো ধরে তোমরা এখানে আসতে পারো। 30 টাকা মতো ভাড়া নেবে, টোটো ধরে চলে আসতে পারো এই জায়গাটাতে। এই যে এবার যাই ভেতরে, দেখি কি আছে। একটা সিঁড়ি রয়েছে, ওই সিঁড়ির উপরে ওঠো। ভেতরটা অনেকটা বড় এরিয়া নিয়ে, ঠিক আছে। এটারও কিছু ইতিহাস রয়েছে, এটা হলো কাটরা মসজিদ, যেটা 1723 এবং 1724 সালের মধ্যে তৈরি করা হয়েছিল। এই মসজিদের 2 কোণায় 2টি উঁচু টাওয়ার আছে, যেখানে বন্দুক স্থাপনের জন্য ছিদ্রও রয়েছে। এছাড়া এখানে মুর্শিদ কুলি খানের সমাধিও রয়েছে। ওই কাটরা মসজিদের ভেতরটাতে ঢুকলাম, আর এই জায়গাটাতে একটা দারুণ ভিউ পুরো, এই যে এটা
ওপরটাতে তিন ছাদ ওটা কমপ্লিট হয়নি যা মনে হচ্ছে। এই যে দারুণ লাগছে জায়গাটা, ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা। ছবি টবি তুলছে। কাটরা মসজিদের এই জায়গাটা জাস্ট সেরা, মানে উপরটাতে ছাদ হয়নি না তো ছাদ ভেঙে ফেলা হয়েছে, যতটুকু যা বোঝা যাচ্ছে ছাদটা ভেঙে ফেলা হয়েছে এই জায়গাটা, মানে জাস্ট ভিউটা জাস্ট সেরা। তো আমি এখন আছি কাটরা মসজিদের ভেতরটাতে, আর ভেতরটাতে বেশ তিনটে করে, প্রত্যেকটা গম্বুজে তিনটে করে দরজার টাইপের রয়েছে। এই যে সামনে প্রত্যেকটা গম্বুজেরই তিনটে করে দরজা সব পরপর। ওদিকটা তো তাই, এটা তো সামনের ফ্রন্টটা দেখলে তোমরা, এটাও তাই। বেশ একটা ইউনিক একটা জিনিস। আর ওদিক দিয়ে নিচে যাওয়ার একটা জায়গা আছে। তো কাটরা মসজিদ ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো স্টেশনে, তারপর ট্রেন ধরে বাড়ি। এই যে বেশ নিচটাতেও বেশ ঘর টাইপের করা ছোটো ছোটো, এই যে এগুলো সেই সিঁড়ির মতো করে করা এই জিনিসগুলো। একটা ছোট্ট টাইপের ঘর, ঢুকবো ঘরের ভেতরে, ঢুকে কি আছে শেষ কিছু নেই তেমন, এইটুকুই। শেষ সেরকমই। আর এদিকে একটা যাওয়ার রাস্তা আছে, তবে এই জায়গাটা সেরা। এগুলোর গম্বুজ টাইপের ছিল, ঠিক আছে, যে একটা দুটো ওখানে তিনটে চারটে চার পাঁচটা গম্বুজ টাইপের ছিল, ওগুলো ভেঙে গেছে, ঠিক আছে, ওই জন্য ওই জায়গাটা বেশ একটা দারুণ একটা ভিউ দিচ্ছে। ওই জায়গাটা ভেঙে গেছে বলে দারুণ দারুণ এই জায়গাটা। তোমরা যদি মুর্শিদাবাদ আসো তাহলে ওইগুলো তো ঘুরবেই, তার সাথে সাথে এই জায়গাটাতে এসো, এই জায়গাটা বেশ দারুণ। একটা ঐতিহাসিক শহরের আনাচে কানাচে এত পুরনো হিস্ট্রি লুকিয়ে আছে, সেটা এখানে না আসলে জানতেই পারতাম না। ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে এখানে আরও বেশ কিছু জায়গা দেখার মতো আছে। আরেকদিন না হয় আসবো, আজকের মতো থাক। হ্যাঁ, তুমিও চাইলে এই 400 বছরের পুরনো শহরে শিয়ালদা থেকে মাত্র 75 টাকা খরচ করে আসতেই পারো। এখানে এসে কি কি দেখবে, কোথায় কি কত টাকার টিকিট রয়েছে, টোটো রিজার্ভ করতে কত টাকা লেগেছে, ঘোড়ার গাড়িতে কত টাকা লেগেছে, সেসব তোমরা স্ক্রিনের উপরে এই ভিডিওটাতে ক্লিক করলে জানতে পারবে। ভিডিওর উপরে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আবার আমার ওখানেই দেখা হচ্ছে।